আসসালামু আলাইকুম। আজকে চ্যাপ্টার 3 এর সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা ডিসকাস করব। তো সংখ্যা পদ্ধতিটা আসলে কি? কোনো সংখ্যার প্রকাশ করার যে পদ্ধতি, সে পদ্ধতিটাকেই বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি। সো এই সংখ্যা পদ্ধতিটা তো প্রথম থেকেই তো বিভিন্ন ধরনের ধারণা অনুযায়ী সংখ্যা পদ্ধতিতে আস্তে আস্তে এই দশমিক সংখ্যায় রূপান্তর হয়ে আসছে। প্রথম যখন এখন লিখলাম যে এই যে 125 লিখলাম, হ্যাঁ, এটা কি একটা সংখ্যা, আর 1, 2, 5 এগুলো আলাদা আলাদা করে এক একটা অঙ্ক বলা হয়। কোনো বাচ্চাকে যদি এই সংখ্যাটা দিয়ে বলা হয় যে তুমি এই সংখ্যাটা কি বলো, সে কি বলবে? এটাকে 1, 2, 5 বলবে, কারণ সে 1 থেকে 10 পর্যন্ত শিখছে। সে অঙ্কগুলার চেহারা দেখলে বুঝতে পারে যে এটার এই নাম, এটার এই নাম, কিন্তু এই সংখ্যাটা কি সেটা কিন্তু সে বলতে পারবে না, কারণ সে এটা শিখে নাই। আর যদি এই সংখ্যাটাকে কোনো বড় মানুষকে বলতে বলা হয় কত, তাহলে কিন্তু সে অবশ্যই বলতে পারবে। সো আগেকার কালে কি হতো যে বিভিন্ন নুড়ি পাথর ব্যবহার করে গণনা করার কাজে লাগাতো। তারপর হচ্ছে প্রথম হচ্ছে হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল কয়টা সেগুলো ব্যবহার করে তারা হিসাব রাখতো। তারপরে দেখা যায় যে হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল ব্যবহার করে যে হিসাব রাখতো, এই সংখ্যাটা খুবই সীমিত। এর থেকে বেশি যখন হিসাব আসে তখন কিন্তু তারা আর হিসাব করতে পারতো না। সেই জন্য তখন তারা নুড়ি পাথর ব্যবহার করতে লাগলো। নুড়ি পাথরের অনেক হিসাব রাখার জন্য একটা একটা করে অনেকগুলো যখন নুড়ি পাথর হয়ে যায়, তখন দেখা যায় যে পাথরের সংখ্যাটা অনেক বেশি হয়ে যায়। অনেক সময় দেখা যায় তারা বিভিন্ন অঞ্চলে দড়িতে গিট দিয়েও হচ্ছে যে সংখ্যা পদ্ধতিটা মানে কি কতগুলা সংখ্যা সেটা হচ্ছে সেভ রাখতো। কীভাবে? দড়িতে গিট দেওয়ার মাধ্যমে। তারপরে দেখা যেত যে অনেক অঞ্চলে কোনো একটা ছবির উপর বেস করে কত সংখ্যা সেটা তারা হিসাব করতো। যেমন কোনো একটা ফুলের ছবি দেখলে বুঝাইত যে এইটা হচ্ছে 50 বোঝাচ্ছে, আবার একই ফুলের ছবি অন্য অঞ্চলে হয়তো অন্য সংখ্যা বোঝাচ্ছে। এই 50 সংখ্যাটা অন্য অঞ্চলে বোঝানোর জন্য হয়তো একটা গরুর ছবি ইউজ করতো। যখন টাকা আদান মানে সংখ্যা, টাকার পরিমাণ অথবা কোনো সংখ্যা যখন বিনিময়ের বা আদান প্রদানের সময় আসতো, তখন সমস্যা হয়ে যেত। কারণ দুই অঞ্চলের ক্ষেত্রে একই সংখ্যা কিন্তু দুই ধরনের ছবি। এক অঞ্চলে হয়তো ফুলের ছবি দিয়ে 50 বোঝায়, আরেক অঞ্চলে হয়তো ফুলের ছবি দিয়ে 100 সংখ্যা বোঝায়। এই সমস্যাটাকে সমাধান করার জন্য আসলো এই সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা হচ্ছে অস্থানিক বা পজিশনাল, আর একটা হচ্ছে স্থানিক বা নন পজিশনাল। আমরা প্রথমে হচ্ছে যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত অঙ্ক বা চিহ্নের অবস্থানের উপর নির্ভর করে না। আর স্থানিকটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করার জন্য মৌলিক চিহ্ন, বেস বা ভিত্তি এবং এর অবস্থান স্থানীয় মানের উপর নির্ভর করে বা স্থানীয় মানের প্রয়োজন হয়, তাকে স্থানিক সংখ্যা পদ্ধতি বলে। এই দুইটা সংখ্যা বোঝানোর জন্য আরেকটু ডিটেলস বর্ণনা করি। আমি যে এখানে 125 সংখ্যাটা দেখতেছি, 125 1 2 5 তিনটা অঙ্ক মিলে হয়েছে। এটা একটা দশমিক সংখ্যা, আর দশমিক সংখ্যার বেস হচ্ছে 10। কিভাবে 10? 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা সংখ্যা হয়, এই জন্য দশমিক সংখ্যার বেস হচ্ছে 10। তো প্রত্যেকটা অঙ্ককে আমি এক একটা বেস দ্বারা গুণ করব। এবং এই সংজ্ঞার মধ্যে কিন্তু স্থানীয় মানের প্রয়োজন হয় কথাটা বলা হয়েছে। সো স্থানীয় মানের যদি প্রয়োজন হয় তখন প্রথম স্থানীয় মান 0, তারপরে 1, তারপরে 2, মানে এইভাবে বাড়তে থাকবে 0 1 2 3 4, মানে বেজের উপরে আমি হচ্ছে পাওয়ার হিসাবে স্থানীয় মানগুলো বসাইলাম। এখন কি হয়? 10 স্কোয়ার 100, 10 টু দি পাওয়ার 1 মানে 10, 2 ইন্টু 10 মানে হচ্ছে 20, প্লাস 10 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 5 ইন্টু 1 হচ্ছে 5। আমরা কিন্তু এই তিনটা অঙ্কের মাধ্যমে এখন 120 আর 5 যোগ করলে 125 আসতেছে। 125টা কিন্তু আমি এইভাবে পাইছি। যেই সব সংখ্যা পদ্ধতির মধ্যে ব্যবহৃত অঙ্কগুলার অবস্থান অথবা স্থানীয় মান থাকবে, যে এখানে যেমন স্থানীয় মান আছে 0 1 2, তারপরে হচ্ছে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান থাকবে, যেমন 5 একটা নিজস্ব মান, 2 একটা নিজস্ব মান, 1 একটা নিজস্ব মান, 1 একটা সিম্বল, 2 একটা সিম্বল, মানে অঙ্কের প্রত্যেকটা অঙ্কই কিন্তু এক একটা সিম্বল, এক একটা সিম্বলের কিন্তু একটা করে নাম আছে। এই
এবং এই নামগুলা কিন্তু এক একটা সংখ্যা প্রকাশ করে। সো নিজস্ব মান আছে, স্থানীয় মান আছে, নিজস্ব মান আছে, এবং সাথে সংখ্যা পদ্ধতি বা বেস থাকবে, যেখানে এই তিনটা জিনিস যেসব সংখ্যা পদ্ধতিতে থাকবে, স্থানীয় মান, বেস, আরেকটা হচ্ছে নিজস্ব মান অঙ্কের, সেই সংখ্যা পদ্ধতিটাকেই বলা হচ্ছে স্থানিক বা অস্থানিক অথবা পজিশনাল বলা হয়। মানে এর একটা নির্দিষ্ট নির্দিষ্ট অবস্থানের উপর ভিত্তি করে, যে চিহ্নের অবস্থানের উপর নির্ভর করে, স্থানীয় মানের উপর নির্ভর করে, এটাকে বলে স্থানিক বা নন পজিশনাল বলা হয় আর কি। এখানে একটা বড় ভুল হয়ে গেছে, স্থানিক হবে হচ্ছে পজিশনাল আর অস্থানিক হবে নন পজিশনাল। স্থানিক পজিশনাল মানে স্থানিক যে কথা, পজিশনাল সেই কথা। স্থানিক অথবা পজিশনালটাকেই, যেটা হচ্ছে স্থানীয় মান, বেস আর অঙ্কের নিজস্ব মান থাকে যে সংখ্যা পদ্ধতিটিকে, সেটাই বলা হয় স্থানিক। আর অস্থানিক হচ্ছে এই সব তিনটা জিনিস যেখানে থাকে না বা নির্দিষ্ট কোনো দিক নেই বা মান, সেটাকেই বলা হচ্ছে অস্থানিক বা নন পজিশনাল। যেমন অস্থানিক বা নন পজিশনাল এর উদাহরণ হচ্ছে রোমান সংখ্যা। এর প্রত্যেকটাই কিন্তু নিজস্ব ভ্যালু আছে। এই তিনটা দাগ মানে চার মানে কি চারটা দাগ না, চার মানে হচ্ছে এটা। সো প্রত্যেকটা চিহ্নেরই বা সিম্বলেরই একটা করে ভ্যালু আছে, কিন্তু এর কোনো নিজস্ব স্থানীয় মান নেই বা বেজ নেই, যার জন্য এটাকে বলা হচ্ছে নন পজিশনাল। যেহেতু অনেক সীমাবদ্ধতা আছে, এই নন পজিশনালটা আগে অনেক ইউজ করা হতো, কিন্তু এখন আর ইউজ করা হয় না। সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে। এখন সবথেকে বেশি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে আছে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এছাড়া আরও অনেক ধরনের সংখ্যা পদ্ধতি আছে। আমরা এখানে এই চারটা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। দশমিক আমরা জানি যে 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে দশমিক, বাইনারি শুধু 0, 1, অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, আর হেক্সাডেসিমাল হচ্ছে সব থেকে বেশি 0 থেকে একদম F পর্যন্ত। এই 9-এর পরে হচ্ছে এ মানে হচ্ছে 10, বি 11, সি 12, ডি 13, ই 14, এফ হচ্ছে 15। এখন বেস বলতে আমরা কি বুঝি? বেস বলতে বোঝা যায় যে সংখ্যা পদ্ধতিতে কয়টা অঙ্ক আছে সেই অঙ্কগুলোর মোট সমষ্টিই হচ্ছে বেস ওই সংখ্যা পদ্ধতি। যেমন দশমিকে মোট কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 0 থেকে 9 পর্যন্ত কিন্তু 10টা অঙ্ক আছে টোটাল। এই জন্য এই দশমিক সংখ্যার বেস হচ্ছে 10। বাইনারিতে 2টা আছে, এই জন্য বাইনারির বেস 2। অক্টালে কয়টা আছে? অক্টালে মোট 8টা আছে, 0 থেকে 7 পর্যন্ত 8টা, এই জন্য অক্টালের বেস 8। হেক্সাডেসিমালে 0 থেকে 15 পর্যন্ত আছে, মোট হচ্ছে 16টা, এই জন্য হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। আমরা যখন অঙ্কগুলা করতে যাব, অঙ্কগুলা করার আগে আমরা কিছু ফর্মুলা জেনে আসবো, যে ফর্মুলাগুলোর জন্য অঙ্কগুলা করাটা অনেক ইজি হয়ে যাবে। প্রথম আমরা মোট টোটাল হচ্ছে 12টা পদ্ধতি। এই 12টা পদ্ধতি কিভাবে? দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল, তারপর আছে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক। তো সবগুলো হচ্ছে অনেক এখানে হয়ে যায়। এখানে কিন্তু আবার উল্টাও আছে, বাইনারি থেকে দশমিক, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে আবার বাইনারিও আছে। সো আমরা 3টা ফর্মুলায় ফেলাইছি। প্রথম ফর্মুলাতে পড়বে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। সেটা হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে অথবা ভগ্নাংশের ক্ষেত্রে। এটা গেল ফর্মুলা 1। ফর্মুলা 2 হচ্ছে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সা থেকে দশমিকে যাবে। সব এই প্রথম ফর্মুলার উল্টাটাই হচ্ছে সেকেন্ড ফর্মুলা। থার্ড ফর্মুলাতে কি আছে? বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে যখন আমি অক্টালে যাব তখন আমার 3 বিটের প্রয়োজন হবে। বাইনারি থেকে যখন হেক্সাডেসিমালে যাব তখন 4 বিটের প্রয়োজন হবে। দেন অক্টাল থেকে হেক্সা, আবার হেক্সা থেকে অক্টাল, আবার বাইনারি থেকে যেমন হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকেও বাইনারি আছে, বাইনারি থেকে যেমন অক্টাল আছে, অক্টাল থেকেও এখানে বাইনারি আছে। সো এই ফর্মুলাতে মোট হচ্ছে আমার 6টা পদ্ধতি থাকবে। এইখানে 3টা পদ্ধতি, এইখানে 3টা পদ্ধতি, এখানে 6টা পদ্ধতি, মোট কয়টা পদ্ধতি হলো? 12টা পদ্ধতি হলো। তো প্রথম থেকে আমরা দেখা শুরু করি। আমরা একটা প্রথমে অঙ্ক করি, সেটা হচ্ছে দশমিক থেকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এবং দশমিক সংখ্যার ক্ষেত্রে।
তো আমরা এই সংখ্যাটা একটা দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করব। 28 এখানে পূর্ণ সংখ্যা, আর এই যে রেডিক্স পয়েন্ট বা দশমিকের পরে যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে ভগ্নাংশ। যেহেতু 28 হচ্ছে পূর্ণ সংখ্যা, সো আমরা যদি ভেঙে ভেঙে করি 28-এর ক্ষেত্রে প্রথমে আমরা বাইনারি কত হবে সেটা বের করব। আমরা জানি যে বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2। যখন পূর্ণ সংখ্যা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে যাব তখন আমরা বেস দিয়ে ভাগ করব। এই 28 যে পূর্ণ সংখ্যাটা এটাকে আমরা বেস দিয়ে ভাগ করব। যেহেতু বাইনারিতে কনভার্ট করছি, বাইনারির বেস 2, এই জন্য 2 দিয়ে ভাগ করব। তাহলে কত দুগুণে 28? 14 দুগুণে 28। অবশিষ্ট কিন্তু নাই, এই জন্য এখানে 0 দিব। এটাকে আবার 2 দিয়ে ভাগ করব। 7 দুগুণে 14, এখানেও কিন্তু কোনো অবশিষ্ট নাই, নিঃশেষে বিভাজ্য। তারপর 7কে যদি আবার 2 দিয়ে ভাগ করি 3 দুগুণে 6, অবশিষ্ট কিন্তু 1 থাকে, কারণ এখানে 7। 3 দুগুণে 6 হলে অবশিষ্ট কি হাতে 1 থাকে। এটাকে যখন আমি আবার 2 দিয়ে ভাগ করব তখন কি হবে? তখন এটা হবে 2 একে 2, কিন্তু এখানে তো 3 আছে, সো আমার হাতে মানে অবশিষ্ট এখানে 1 থাকবে। এইটাকে যখন 2 দিয়ে ভাগ করব তখন 1 তো 2-এর থেকে ছোট হয়ে গেছে, সো এখানে 0 হবে, আর এই একটা চলে আসবে এই জায়গায়, এই একটা চলে আসবে এইখানে। ততক্ষণ পর্যন্ত আমি ভাগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমার এই জায়গায় 0 আসে। তাহলে এটার উত্তরটা কিভাবে লিখব? সবসময় তো আমরা উপর থেকে নিচে যাই, কিন্তু এই ক্ষেত্রে উত্তরটা হবে নিচ থেকে উপরের দিকে। এটাকে বলা হয় MSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটাকে বলা হয় LSB, লেস সিগনিফিক্যান্ট বিট। উল্টা দিক থেকে যদি উত্তরটা লিখি তাহলে উল্টা দিক থেকে এটার উত্তরটা হবে 1 1 1 0 0। তার মানে 28-এর বাইনারি হচ্ছে এটা। এটা তো গেল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এরপর যদি 0.125-এর জন্য বাইনারি মান বের করতে চাই, তখন আমরা যখন পূর্ণ সংখ্যা বের করছি বাইনারিতে তখন আমাদের বেস দিয়ে ভাগ করতে হয়েছে, কিন্তু দশমিকের পরের সংখ্যাগুলো যখন আমরা বাইনারিতে রূপান্তর করব ডেসিমালকে, তখন এই বেস দিয়েই গুণ করতে হবে। গুণ করলাম এবং এখানে থাকবে আমার গুণফল, এখানে থাকবে হচ্ছে ক্যারি। তাহলে গুণ করলে কত হয়? 5 দুগুণে 10, হাতে 2 দুগুণে 4 আর 1 5, 2 একে 2। এখানে 0.250, আবার এটাকে 2 দিয়ে গুণ করব, আর দুগুণে 10, 2 দুগুণে 4 আর 5, 0.0। এখানে 0 কিছু আসে নাই, আবার 2 দিয়ে গুণ করব, 0 0, 5 দুগুণে 10। এই যে একটা কিন্তু এখানে আসা পড়ছে। ততক্ষণ পর্যন্ত এই ক্ষেত্রে গুণ করব যতক্ষণ না পর্যন্ত এই জায়গাটাতে 0 আসে। ভগ্নাংশের ক্ষেত্রে উত্তরটা আমরা আবার উপর থেকে নিচের দিকে লিখব। এটাকে বলা হচ্ছে LSB, আর এইখানে এটাকে বলা হবে MSB। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে আমার বাইনারি মানটা হবে 0 0 1। তাহলে পুরো সংখ্যাটার বাইনারি মান কত হলো? 1 1 1 0 0 0 0 1। এটার বাইনারি মান এইটা। আমরা এখন 1 নাম্বার ফর্মুলা করতেছি। 1 নাম্বার ফর্মুলায় কি কি আছে? দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। আমার দশমিক থেকে বাইনারি বের করা শেষ। এবার আমরা করব হচ্ছে দশমিক থেকে কিভাবে অক্টাল সংখ্যা বের করব। দশমিক বলতে বুঝাইছি ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল টু অক্টাল। আচ্ছা, ডেসিমেল সংখ্যা হচ্ছে বেস, যেটা আমরা সাধারণত যেই সংখ্যা পদ্ধতিতে আমরা আমাদের হিসাব করা হয় সেটাই হচ্ছে ডেসিমেল, যার বেস হচ্ছে 10। একটা দশমিক সংখ্যা দেওয়া আছে, এই দশমিক সংখ্যাটাকে অক্টালে আমরা রূপান্তর করব। অক্টালের বেস কত? অক্টালের বেস 8। ঠিক ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করার সময় যেমন আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 2 দিয়ে ভাগ করছি, মানে বেস দিয়ে ভাগ করছি, আর ভগ্নাংশের ক্ষেত্রে 2 দিয়ে গুণ করছি বা বেস দিয়ে গুণ করছি, এই অক্টালের ক্ষেত্রেও সেম। এই ক্ষেত্রে আমরা বেস দিয়ে ভাগ করব, বেস দিয়ে গুণ করব, কিন্তু অক্টালের বেস এখানে 800, এই জন্য আমরা 8 দিয়ে ভাগ করব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর ভগ্নাংশের ক্ষেত্রে 8 দিয়ে গুণ করব। তাহলে 175কে যদি আমি আলাদা করে এখানে অঙ্কটা করি, তাহলে 175কে আমরা 8 দিয়ে ভাগ করব।
8 21। আচ্ছা আমি এখানে ভাগটা একটু দেখাই দিই। 8 দিয়ে যদি 175কে ভাগ করি, 8 দুগুণে 16, 8 একে 8, 9 10 11 12 13 14 15, এখানে কিন্তু 7 অবশিষ্ট থাকে আর ভাগফল কিন্তু 21 আসছে। এই জন্য 8 21-এ এখানে 8 21 আর এখানে অবশিষ্ট 7 আছে, এই যে অবশিষ্ট 7 আছে এখানে। আচ্ছা এইটাকে আবার 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করলে 21 3 8 24 বেশি হয়ে যায় 21 থেকে। সো এখানে 8 দুগুণে 16, তাহলে 8 দুগুণে যদি 16 হয় তাহলে 21 থেকে 16 মাইনাস করলে অবশিষ্ট কিন্তু 5 থাকে হাতে। এইটাকে আবার 8 দিয়ে ভাগ করব। যতক্ষণ না পর্যন্ত 0 আসে ততক্ষণ পর্যন্ত আমি ভাগ করতেই থাকবো। 2 তো 8 থেকে ছোট, সো এই জন্য এখানে 0 বসবে আর এইখানে সংখ্যাটা এই জায়গায় চলে আসবে। তাহলে এখানে উল্টা দিক থেকে আমি অ্যান্সারটা লিখব। অ্যান্সারটা হবে 2 5 7। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য অক্টাল নাম্বার। আর অ্যান্সার লিখতে গেলে অবশ্যই বেস দিতে হবে, নাহলে কিন্তু বোঝা যাবে না যে এটা আসলে দশমিক সংখ্যা নাকি অক্টাল নাকি হেক্সাডেসিমাল। বেস খুবই ইম্পর্টেন্ট। এখন এই 0.35-এর জন্য বের করতে যদি চাই তাহলে কি করতে হবে, নর্মালি আগের মতো 8 দিয়ে গুণ দিতে হবে। 5 8 40, 3 8 24, 25 26 27, মানে 27 না সরি 28। 5 8 40, 7 4, 3 8 24 আর 4 হচ্ছে 28। ওকে, পয়েন্টের পর 2 ঘর, এই জন্য পয়েন্টের পর আমি এই 2 ঘর এখানে লিখব। লেখার পর যা থাকে সেটা এই জায়গায় লিখব। এইটাকে আবার 8 দিয়ে গুণ করব। 0 8 8 64 6, এইটাকে আবার 8 দিয়ে গুণ করব। 0 4 8 32-এর 2 আর এই জায়গায় 3টা বসবে। এইটাকে 8 দিয়ে গুণ করলে 0 8 দুগুণে 16, এখানে 1 বসবে। তার মানে এটা তো উপর থেকে নিচের দিকে রেজাল্ট আসবে। সো এটার রেজাল্ট হবে 2 6 3 1। এটা কিন্তু চলতেই থাকবে, যেন এই জন্য ডট 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 আমি ইউজ করব এবং এখানে বেজ লিখে দিব। তাহলে টোটাল উত্তরটা কি হইল, 257.2631। এইটার অক্টাল সংখ্যার উত্তর হচ্ছে এইটা। পূর্ণ সংখ্যার অ্যান্সার এটা ছিল, দশমিকের অ্যান্সার ছিল এটা। আচ্ছা এবার বের করব হচ্ছে দশমিক থেকে হেক্সাডেসিমাল। সেম আগে যেমন 8 দিয়ে ভাগ করছি এবং 8 দিয়ে গুণ করছি, এখন হেক্সাডেসিমালের বেস 16 দিয়ে ভাগ করব এবং 16 দিয়েই গুণ করব। সো প্রথমে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা হেক্সাডেসিমালটা বের করব। আচ্ছা 16 দিয়ে ভাগ করলে এখানে একটু রাফে দেখাই যে 398 আমি যদি 16 দিয়ে ভাগ করি, 16 দুগুণে 32, 3 4 5 6 7 8 9 7, 4 16 64। সো এখানে অবশিষ্ট কিন্তু 14 থাকে, ভাগফল কত আসছে 24 আসছে। তাহলে 398-কে 16 দিয়ে ভাগ করলে 24-এর মধ্যে যায়, কিন্তু ভাগ শেষ থাকে 14। ভাগ শেষটা আমরা এই সাইডে লিখব। এইটাকে আবার যদি 16 দিয়ে ভাগ করি, 16-কে 16 শুধু একবারই যাবে, কারণ 16 দুগুণে 32 24 থেকে বেশি হয়ে যায়। এই জন্য 16-কে 16 একবারই গেছে। তাহলে 16-কে 16 যদি হয় তাহলে অবশিষ্ট তো কত থাকে, 24 থেকে 16 বিয়োগ করলে 8 থাকে। এখন 1 তো ছোট 16 থেকে, এই জন্য এটা 0 হবে আর এই সংখ্যাটা এইখানে এসে পড়বে। তাহলে এটা অ্যান্সার উল্টা দিকে গেলে এই দশমিক সংখ্যাটার হেক্সাডেসিমাল সংখ্যা হবে 1 8 14। 14 হেক্সাডেসিমালে কত, ই না, এটাকে ই লিখবো, 1 8 ই বেস 16।
এখন দশমিক সংখ্যার জন্য হেক্সাডেসিমাল বের করলে এই যে এই ডেসিমালটা দশমিক আছে, এটার জন্য আমি হেক্সাডেসিমাল বের করব। তাহলে কি করতে হবে, 16 দিয়ে গুণ করতে হবে। দশমিকের পর 3টা সংখ্যা আছে, সো এখানে 3টা সংখ্যা পর্যন্ত লিখবো, এক্সট্রা যেটা থাকবে সেটা এই দাগের এই পাশে লিখবো। তাহলে 16 আর 675 যদি গুণ করি তাহলে আসে হচ্ছে, একটু গুণ করে, আচ্ছা গুণটা করলাম না, সময় বেশি লাগবে, তোমরা নিজেরা গুণ করে দেখো। এখানে আসে হচ্ছে 10, মানে 3 ঘর পর্যন্ত আটার পরে এই 2 সংখ্যা থাকে, আর 10 মানে হচ্ছে হেক্সাডেসিমালে এ। এটাকে আবার 16 দিয়ে গুণ করলে এখানে আসে 12, এটার মানে হচ্ছে সি। এটাকে যদি 16 দিয়ে গুণ করি এখানেও আসবে আবার 12। সো এইটা যতই গুণ করতে থাকবে শুধু রিপিট হইতেই থাকবে, মানে আসতেই থাকবে। তাহলে আমরা এটা উপর থেকে নিচের দিকে যাই, এটার অ্যান্সারটা হবে এ সি সি, বেস দিয়ে দিলাম। তাহলে এই ফুল এই ডেসিমালের হেক্সাডেসিমালের অ্যান্সারটা কত, 1 8 ই দশমিক এ সি সি, বেস 16। এইবার আসি আমরা হচ্ছে ফর্মুলা 2, বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সা থেকে দশমিক, মানে আমরা হচ্ছে দশমিকে যাব। প্রথমে আমরা করব হচ্ছে বাইনারি থেকে দশমিক। একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, এখানে পূর্ণ সংখ্যা, এখানে ভগ্নাংশ। এই বাইনারি সংখ্যাটাকে আমি দশমিক মানে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। সো কিভাবে করব দেখি। আমি পূর্ণ সংখ্যা আগে করলাম, এটা 2টা পদ্ধতি আছে, যেটা সহজ লাগে সেটাই করতে পারো। প্রত্যেকটা অঙ্কের জন্য আমি এখানে দাগ টানব। প্রত্যেকটা এর আগে কি বুঝেছিলাম যে পজিশনের সংখ্যা পদ্ধতি, যেই সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান থাকবে, বেস থাকবে এবং অঙ্কের নিজস্ব একটা মান থাকবে, সেটাই হচ্ছে পজিশন। এগুলো সবই কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতি। সো এখানে প্রত্যেকটা অঙ্কের সাথে দশমিকের আমার হচ্ছে দশমিক থেকে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতে হবে, যেহেতু বাইনারি সংখ্যার বেস কত, 2। আচ্ছা, আমি আগে প্রত্যেকটা অঙ্ক এবং সেগুলার বেসগুলা লিখি। এইবার প্রত্যেকটা বেজের উপরে স্থানীয় মান দিব, 0 1 2 3 4, এভাবে যেতেই থাকবে। 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, একের সাথে গুণ করলে 1, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। এই সবগুলোকে এখন যোগ করব, যোগ করলে আসবে 23। এটা হলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমার দশমিক বের হয়ে গেছে, আর এই বাইনারি থেকে দশমিক। আর ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশটাকে এখন লিখি আগের মতো, প্রত্যেকটা অঙ্কের জন্য একটা করে দাগ টানি, অঙ্কগুলো লিখি। প্রত্যেকটা অঙ্কের সাথে যেই সংখ্যাতে আছে সেই সংখ্যাটা আগে দেখি যে এটা একটা বাইনারি সংখ্যাতে আছে। সো বাইনারি সংখ্যা বেস 2, সেইটার বেসটা আমি গুণ করি। এইবারে হচ্ছে স্থানীয় মান দিব, কিন্তু এই ক্ষেত্রে স্থানীয় মান কীভাবে দিব, এইখানে যেমন 0 থেকে গেছে, এখানে হচ্ছে নিচের থেকে আসবে, নিচে হবে কি 2 টু দি পাওয়ার -1, যেহেতু এটা ভগ্নাংশের পরের সংখ্যাটা, মানে ভগ্নাংশ সংখ্যাটা দশমিকের পরের সংখ্যাটা, 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -3, 2 টু দি পাওয়ার -4, এইভাবে যাবে। তাহলে এখানে যদি আমি লিখি 1/2 টু দি পাওয়ার -4 মানে কি, -4 মানে নিচে 4টা এসে পড়বে, 1-এর নিচে 2 চলে যাবে, বেসটা চলে আসবে, বেজের উপরে 2 টু দি পাওয়ার 4, এইভাবে হয়ে যাবে। প্রত্যেকটাও কিন্তু এখানে যেমন যোগ হয়েছে এখানে অযোগ হবে।
শূন্য ইন্টু টুতে শূন্যর সাথে যাই গুণ করি না কেন শূন্যই হবে, সেটা লিখলাম না। এখন এই সবগুলা যদি যোগ করি 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1/16, 2 টু দি পাওয়ার হচ্ছে 1/8, আর এটা হচ্ছে 0.5 হাফ। তো এইগুলা তোমরা ক্যালকুলেটরে হিসাব করে মোট দেখবা যে এইটা আসে রেজাল্ট হচ্ছে দশমিক মান, তাই বেজ আমি 10 দিলাম। তাহলে এই পুরা বাইনারি সংখ্যাটার উত্তর কত আসলো? 23.6875 এবং সেটার বেস। আরেকভাবেও করতে পারি, এই যে এই অঙ্কটা তুলব 10111.1011। এখন প্রত্যেকটার সাথে সেম বেস গুণ করব, 1 ইন্টু 2, প্রত্যেকটা যোগ হবে। এটার ক্ষেত্রে 1 ইন্টু 2, এটার ক্ষেত্রে 1 ইন্টু 2, 0 ইন্টু 2, 1 ইন্টু 2, আবার এই ক্ষেত্রে 1 ইন্টু 2, এই যে দশমিকের পরের থেকে এখানে এটার ক্ষেত্রে যোগ 0 ইন্টু 2, এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে যোগ 1 ইন্টু 2 যোগ 1 ইন্টু 2। আচ্ছা, এইখানে হচ্ছে যেহেতু এইখানে প্রথম কি করব, আমরা এখন স্থানীয় মান বসাবো। যেহেতু পূর্ণ এই সাইডটা হচ্ছে পূর্ণ সংখ্যা, সেজন্য এই সাইডের অঙ্কটা ছিল এইখানে 2 টু দি পাওয়ার 0, 1, 2, 3, 4, আর এই সাইড থেকে ছিল ভগ্নাংশে পরে। সো এই ক্ষেত্রে হবে এখান থেকে -1, 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -3, 2 টু দি পাওয়ার -4, মানে জিনিসটা 0 এখান থেকে শুরু হবে 0, 1, 2, 3 পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর ভগ্নাংশের ক্ষেত্রে এখান থেকে শুরু হবে -1, -2, -3। এখন হিসাব করে অ্যান্সার সেমই আসবে। এইভাবে অঙ্ক করলে একটা হচ্ছে সুবিধা যে এখানে পূর্ণসংখ্যার ক্ষেত্রে এদিক থেকে 0, 1, 2, 3, 4 করে বাড়তে থাকবে, ভগ্নাংশের ক্ষেত্রে এদিকে যাবে হচ্ছে -1, 2, 3, 4 করে বাড়তে থাকবে। আর এইভাবে যদি অঙ্ক করি তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রথম থেকে 0, 1, 2, 3, 4 করে বাড়তে থাকবে, আর এই ক্ষেত্রে উল্টা দিক থেকে -1, -2 করে স্থানীয় মানগুলা বাড়তে থাকবে। আচ্ছা, এইবার আমরা করব হচ্ছে অক্টাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর। একটা অক্টাল মান দেওয়া আছে, অক্টালের মধ্যে আমরা আগে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বের করব। আগের মতো সেম পদ্ধতি, কারণ একই ফর্মুলার ভিতরে পড়ছে। আগে যেমন বেস 2 দিয়ে গুণ করছি, যেহেতু অক্টাল থেকে দশমিকে নিতে বসে, সো অক্টালের বেস হচ্ছে 8, এখানে আমাদের 8 দিয়ে গুণ করতে হবে। স্থানীয় মান 0, 1, 2, এখানে 5ই হবে, 3 8 24 হবে, আর এখানে 448 হবে। সবগুলো যদি যোগ করি তাহলে 477। এই যে ডেসিমেলে কিন্তু কনভার্ট হয়ে গেছে, তাহলে হচ্ছে 735-এর অক্টাল সংখ্যাটা ডেসিমেলে নিলে 477 আসে। এটা করছে হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এখানে তো ভগ্নাংশ আছে, ভগ্নাংশটা হচ্ছে 754 দশমিক। তো দশমিকের ক্ষেত্রে কীভাবে বের করব? আগের মতোই সেম 4, 5, 7, মানে প্রত্যেকটা অঙ্ক লিখলাম, সেটার সাথে বেস গুণ দিলাম। এবার উল্টা দিক থেকে আমরা 1, 2, 3 এভাবে করব। তাহলে কি হবে? 4 ইন্টু 1/8⁴, 5 ইন্টু 1/8 স্কোয়ার, 7 ইন্টু
1/8। এইগুলো ক্যালকুলেটরে হিসাব নিকাশ করলে অ্যান্সার আসবে 0.9609375, যেটা দশমিকে বেস 10 দিলাম। তাহলে টোটালটার অ্যান্সার কত হবে এই সংখ্যাটার? এই যে এখানে পূর্ণ সংখ্যা 477 দশমিক, এই যে এই দশমিক সংখ্যার ডেসিমাল মান 9609375, বেস দিয়ে দিলাম, যেহেতু অক্টাল থেকে দশমিক সংখ্যায় কনভার্ট করতে বলছে। এরপর আমরা শিখব হচ্ছে হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর। হেক্সাডেসিমাল একটা সংখ্যা দেওয়া আছে, এটা দেখে বুঝতেছি কিন্তু যে এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। আর সবচেয়ে বেশি বোঝা যায় যে বেস দেখলে কিন্তু আমি বুঝতে পারতেছি যে সংখ্যাটা হেক্সাডেসিমাল। সো প্রথমে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে লিখি 9C5A। তো সি মানে কত? সি মানে হচ্ছে 12, আর এ মানে হচ্ছে 10। তাহলে এটাও আগের মতোই 10 ইন্টু বেস হচ্ছে 16, প্রত্যেকটা অঙ্কের সাথে তার বেসটা গুণ করব এবং স্থানীয় মান দিব 0 1 2 3। স্থানীয় মানগুলো পাওয়ার হিসেবে লিখব। এটা 10, 5 ষোলো 80, এটা গুণ করলে 3072, এটা গুণ করলে 36,864। এই সবগুলো যদি যোগ করি তাহলে ডেসিমাল মান এটা আসবে। এবারে যদি এই ভগ্নাংশের ক্ষেত্রে করি 0.48, 8 ইন্টু বেস 4 ইন্টু বেস, এর নিচে থেকে এখানে -1 -2, এটার হিসাব 8/256, 4/16। এই দুইটা এবার যদি আমরা তো সবগুলো যোগ করি তাহলে এটা হবে অ্যান্সার দশমিকে। তাহলে এই হেক্সাডেসিমাল মানে যেন আমি অ্যান্সারটা পাইলাম 40026.28125 ডেসিমাল মান। এখন আমাদের কিন্তু দশমিক থেকে অক্টাল করা হয়েছে, দশমিক থেকে হেক্সাডেসিমাল করা হয়েছে, তারপরে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সা থেকেও দশমিক করা হয়েছে। বাকি রইল হচ্ছে ফর্মুলা 3, যেখানে মোট 6টা পদ্ধতি আছে। বাইনারি থেকে অক্টাল, আবার অক্টাল থেকে বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল। সো আমরা একটা একটা করে দেখা শুরু করব, দেখলেই বুঝতে পারবো যে কিভাবে করতে হবে। সো বাইনারি থেকে অক্টাল করব। বাইনারি থেকে অক্টাল করার জন্য আমি এটা অক্টাল করব। এটা একটা বাইনারি সংখ্যা, এই বাইনারি সংখ্যা থেকে আমি এখন অক্টাল করব ফর্মুলা 3 এর মধ্যে যে এই পদ্ধতিগুলো ছিল। সো বাইনারি থেকে অক্টাল করার জন্য অক্টাল যখন করব তখন আমরা 3 বিট ইউজ করব, হেক্সাডেসিমাল করব তখন আমরা 4 বিট ইউজ করব। বাইনারি থেকে অক্টাল করার জন্য এইখানে দেখব 3 বিট গুনবো, যে 3 বিট করে নিব। এখানে 3 বিট, কিন্তু এখানে তো 2 বিট, কিন্তু আমাকে তো অক্টাল করার জন্য 3 বিট লাগবে। সো যখন কোনো কিছু থাকবে না সংখ্যা তখন আমরা 0 বসাই দেব। তাহলে 0 1 0, এখানে একটা 0 বসাই দিলে, আর আগে তো আছেই 101, আর এখানে কত 2টা না। সো অক্টাল করার জন্য 3 বিট দরকার। সো আমাকে আরেকটা বিট বসানোর জন্য আরেকটা 0 বসিয়ে দিলাম। এখন কথা হচ্ছে দশমিকের পরে 0 সর্ব ডানে বসাবো, দশমিকের আগে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0 সর্ব বামে বসাবো। এই 0টা যদি আমি এই জায়গায় বসাতাম সংখ্যাটা চেঞ্জ হয়ে যেত, আর দশমিকের পরে যদি এই 0টা লাস্টে না বসে 1-এর আগে বসাতাম তাহলেও কিন্তু আকাশ পাতাল তফাৎ হয়ে যেত। কারণ 0.10 যেই কথা, কিন্তু 0.010 কিন্তু আরও ছোট সংখ্যা, সো মান ভিন্ন হয়ে যায়। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি 0 পরে বসাই তাহলে মান চেঞ্জ হয়ে যাবে। এই জন্য পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0 আগে বসাইতে হবে, আর দশমিক সংখ্যার ক্ষেত্রে 0টা পরে বসাইতে হবে। তো এখানে আমার 3 বিট হয়ে গেছে। এখন এই 3 বিট হয়ে গেছে, এগুলার হচ্ছে আমি
মান বের করব, অক্টাল মান বের করব। সো অক্টাল মান বের করার জন্য এগুলা এই বাইনারির দশমিকটা কত হয়, একটা ম্যাজিক পদ্ধতি আছে যেটা বলা হয় 8421, মানে হচ্ছে যখন আমরা বাইনারি সংখ্যাটা কত বা বাইনারি থেকে দশমিক সংখ্যা বের করব তখন এই সিরিজটা ইউজ করব। সিরিজটা আসছে থেকে বেজের উপর স্থানীয় মান দিয়ে কিন্তু আসছে 2 to the power 0 1 2 3 এইভাবে চলতেই আছে। 2 to the power 0 মানে 1, 2 to the power 1 মানে 2, 2 to the power 2 মানে 4, 2 to the power 3 মানে 8। সো এইখানে 1 0 1 0 মানে কত? আচ্ছা দেখি তো, 0 এখানে 4টা আছে, 0 1 0, তার মানে 1টা যেখানে বসছে সেই সংখ্যাটা হচ্ছে 2। এই বাইনারিতে জানি 2 মানে হচ্ছে 1 0, সো এটা হচ্ছে 2। তাহলে 1 0 1 কত দেখি, 1 0 1 মানে হচ্ছে 4 আর 1-এর মধ্যে 1 আছে, তাহলে 4 প্লাস 1 মানে হচ্ছে 5, তার মানে 1 0 1 মানে হচ্ছে 5। আচ্ছা এবার 100 কত দেখি তো একটু, 1 0 0, 4-এর নিচে 1 আছে, তার মানে 100 দশমিক মান হচ্ছে 4। যেহেতু এটা 3 বিট দিয়ে বের করছি এবং এই বাইনারি সংখ্যাগুলো দশমিক মান এগুলো আসছে, সো এটাই হচ্ছে অক্টাল সংখ্যাটা 25.4। এই তো বাইনারি থেকে অক্টাল বের করার পদ্ধতিটা। এবার বাইনারি থেকে হেক্সা কিভাবে বের করব, বলছি অক্টালের ক্ষেত্রে 3 বিট নিব আর হেক্সার ক্ষেত্রে 4 বিট নিব। সেম এই সংখ্যাটাই যদি আমি হেক্সাডেসিমেলে বের করতে চাই তাহলে 4 বিট নিলাম, হ্যাঁ 1 2 3 4, কিন্তু এখানে তো একা পড়ে আছে, ওরও তো 4 বিট দরকার, এই জন্য আগে আমি 3টা শূন্য বসাই দেবো। তাহলে 3টা শূন্য আর এই 1 আর আগের এই যে 4 বিট এখানে নিচ্ছি, হয়ে গেল 4 বিট 4 বিট দশমিক। কিন্তু এই দশমিকের পরে তো মাত্র 2টা আছে অঙ্ক, তো এখানেও তো আমার 4 বিট লাগবে, তাহলে আমি দশমিকের পরে আরও 2টা শূন্য বসাই দিলেই কিন্তু 4 বিট হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটু দেখি এটা, এইটার মানে হচ্ছে দশমিকে একই বোঝায়। 101 মানে কি, 101 মানে হচ্ছে 5 বোঝাচ্ছে। আর 1000 কত বোঝায় দেখি তো, 1 0 0 0, মানে 8-এর নিচে 1 আছে, তার মানে হচ্ছে 1000-এর দশমিক মান হচ্ছে 8। তা আমরা হেক্সাডেসিমাল মানটা পেয়ে গেলাম, এটাই হচ্ছে হেক্সাডেসিমাল মান, অনেক সহজ নেই। এইবার দেখাবো হচ্ছে, এতক্ষণ তো করছে বাইনারি থেকে অক্টাল, এবার করবো হচ্ছে অক্টাল থেকে বাইনারি। আমি এই যে এই সংখ্যাটা যে উত্তর বেরিয়েছে এই সংখ্যাটাই, এটাই তো একটা অক্টাল সংখ্যা ছিল। আচ্ছা ঠিক আছে, এই সংখ্যাটাই আমি দেখি বাইনারি সংখ্যা করলে আমার এই অঙ্কটা আসে কিনা, এই সংখ্যাটা আসে কিনা এটা চেক করে দেখি। এখন অক্টাল থেকে বাইনারি কি করব, ওদের বাইনারি মানগুলো লিখব। 2-এর বাইনারি মান হচ্ছে 10, 5-এর বাইনারি মান হচ্ছে 101 আর 4-এর বাইনারি মান হচ্ছে 100। যেহেতু অক্টাল থেকে বাইনারি করবো তার মানে আমার 3 বিট নিয়ে কাজ করতে হবে। এখানে অলরেডি 3 বিট আছে, এখানেও 3 বিট আছে, কিন্তু এখানে 3 বিট নাই। যদি না থাকে আমি একটা শূন্য বসাই দেবো, ব্যাস এই বাইনারি মান বের হয়ে গেল, অক্টাল টু বাইনারি। এটা কিন্তু এটার সাথে ম্যাচ করছে। আগে শূন্য দিলেও যা, না দিলেও সেম কথা, সমস্যা নেই। আর হেক্সা থেকে বাইনারি কীভাবে বের করবো, তাহলে এই যে উত্তরটা এখানে আমি হেক্সাডেসিমালে 15.8 বের করছিলাম। এইটা 1-এর বাইনারি হচ্ছে, যেহেতু 4 বিট হেক্সাডেসিমাল, অক্টালের ক্ষেত্রে 3 বিট, হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা 4 বিট নিয়ে কাজ করি, তাহলে 1-এর বাইনারি তো একই। 5-এর বাইনারি কত, 101। 8-এর বাইনারি কত, 1000। বেশি স্পেস দিয়ে ফেলছে, এখানে এত স্পেস হবে। 4 বিট নিয়ে এখন 4 বিট নিব কীভাবে, এখানে 3 বিট হয়েছে, সো আমাকে কি করতে হবে, একটা বিট অ্যাড করতে হবে। এখানে একটা, এখানে আরও 3টা বিট অ্যাড করলে মোট 4 বিট হবে। এখানে কয়টা আছে, এখানে অলরেডি 4টা বিট আছে, সো আমার আর দরকার নেই এখানে বিট। তাহলে এটাই উত্তর, 0101.100। এটাই হচ্ছে বাইনারি মান হেক্সাডেসিমাল। এটা ম্যাচ করছে না এটার সাথে, সো ঠিক আছে উত্তর। এখন বের করব হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যা। এখানে একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে, দেখি অক্টাল থেকে হেক্সাডেসিমালের সংখ্যা বের করতে গেলে প্রথমে আমাকে অক্টাল থেকে বাইনারিতে যেতে হবে, দেন বাইনারি থেকে আবার হেক্সাডেসিমালে যেতে হবে।
কারণ অক্টাল থেকে হেক্সাডেসিমেলে ডিরেক্ট বের করার কোনো নিয়ম নাই, আমাকে মাঝখানে বাইনারিতে যেতেই হবে। আগে আমি অক্টাল সংখ্যাটা লিখি, অক্টাল থেকে বাইনারিতে যাব। অক্টাল হচ্ছে 3 বিট নিয়ে কাজ করে। সো একের ক্ষেত্রে একের বাইনারি 1, 3-এর বাইনারি কত 1 1 1 1, কিন্তু যেহেতু 3 বিট নিয়ে কাজ করে সো এখানে একটা 0 দিয়ে দিলাম। আর এখানে একের বাইনারি যেহেতু এই দশমিকের পরে 2টা 0 দিয়ে দিলাম। আর 5-এর বাইনারি কত 1 0 1, কিন্তু এখানেও 3 বিট, এখানেও 3 বিট, এখানেও 3 বিট, 3 বিট হয়ে গেছে। কিন্তু এইবার এই যেহেতু হেক্সাডেসিমেলে নিব, হেক্সাডেসিমেল কি আবার 4 বিট নিয়ে কাজ করে। এখন এই বাইনারি কি করব, 4 বিট আমি একসাথে এখান থেকে 4 বিট নিব। এখানে আছে 2 বিট, সো আমাকে আর 4 বিটের জন্য আরও 2টা সংখ্যা লাগবে। তাহলে আমি 0 0 অ্যাড করে দেব, 0 0 1 0 1 0 1 1 1 0 0, 3 বিট আছে, 4 বিটের জন্য একটা এক্সট্রা শূন্য অ্যাড করে দিলাম। তাহলে এইটা বাইনারি মান কত, এটার বাইনারি মান 2, এটার বাইনারি মান কত একটু বের করে 8421 দিয়ে 1 1 1 0 1, 8-এর নিচে 1 আছে, 2-এর নিচে 1 আছে, 1-এর নিচে 1 আছে, তাহলে 8 আর 2 9 10 আর 1 11, সেটার বাইনারি মান হচ্ছে 11, আর এটা বাইনারি মান তো 8। তাহলে উত্তর হবে 2 আর 11। তো হেক্সাডেসিমাল 11 মানে কি, 10 মানে হচ্ছে, তাহলে 11 মানে বি, 2B.8 হেক্সাডেসিমালের বেস দিয়ে দিলাম। তাহলে অক্টাল থেকে প্রথমে কি করছি, অক্টালের প্রত্যেকটা অঙ্কের জন্য বাইনারি মান কত সেটা বের করছি, এবং বাইনারি মান যেহেতু অক্টাল 3 বিট নিয়ে কাজ করে, বাইনারি মানটাকে 3 বিট হিসেবে নিছি। 3 বিট যদি 3 বিট আগের থেকেই থাকে তাহলে তো ভালো, আর 3 বিট যদি না পাই তাহলে 0 দিয়ে দশমিকের আগে হচ্ছে আগে অ্যাড করব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর দশমিকের পরে হচ্ছে শূন্যগুলো পরে অ্যাড করব। তারপরে কি করব, এটা তো একটা অক্টাল সংখ্যা হলো, যেহেতু 3 বিট করে আমি আলাদা করছি। এখন এইখান থেকে হেক্সাডেসিমাল আবার 4 বিট নিয়ে কাজ করে, তখন এই 4টা বিটকে আবার একসাথে লিখলাম। এখানে 2টা বিট ছিল, আরও 2টা বিট আমার লাগবে হেক্সাডেসিমালের জন্য, যেহেতু 4 বিট নিয়ে কাজ করে, এখানে আরও 2টা শূন্য অ্যাড করে দিলাম। আর এখানে 3 বিট আগে থেকে ছিল, এখানে 4 বিট বানিয়ে দিচ্ছে, একটা এক্সট্রা শূন্য অ্যাড করে। এইগুলোর আবার তখন দশমিক ভ্যালু বের করলেই হেক্সাডেসিমাল মানটা চলে আসবে। অঙ্কগুলা হচ্ছে পুরোটাই প্র্যাকটিসের ব্যাপার, তুমি দেখলে বুঝলো, কিন্তু কিছুক্ষণ পর আবার ভুলে যাবে। অঙ্কগুলো যদি মনে রাখতে চাও তাহলে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে অঙ্কগুলো। এবার দেখবো হচ্ছে হেক্সাডেসিমাল থেকে অক্টাল। একটু আগে দেখছিলাম অক্টাল থেকে হেক্সাডেসিমাল, তাহলে মানে উল্টা নিয়ম হবে এখন। আচ্ছা, এই সংখ্যাটার জন্য যদি, এটা তো একটা হেক্সাডেসিমাল সংখ্যা বোঝাই যাচ্ছে, এই সংখ্যাটা থেকে যদি আমি এখন বের করি, ই মানে একটু দেখি যে কত 15, ডি মানে হচ্ছে 14.7। এই হেক্সাডেসিমালটাকে প্রথমে আমি বাইনারিতে নেব। 15-র বাইনারি কত, 8421 দিয়ে একটু দেখি, 9 10 11 12 13 14 15, মানে 1 1 1 1 দিলেই কিন্তু সবগুলো যোগ করলে 15 আসে। সো 15-র বাইনারি হচ্ছে 4টা 1, তাহলে 14-র বাইনারি কত, 9 10 11 12 13 14, মানে 1 1 1 0 দিলে হচ্ছে 14 হয়। 7-এর বাইনারি কত, 4 5 6 7, মানে 1 1 1 দিলে হচ্ছে 7 হয়। আচ্ছা, যেহেতু হেক্সা থেকে এখন কি করব, যেহেতু হেক্সা তো এখানে 4 বিট, এখানে 4 বিট, এখানে 3টা আছে, তো এখানে একটা শূন্য দিয়ে দিলে 4 বিট হয়ে যাবে। এখন এই তো হেক্সাডেসিমালে তো 4 বিট, তো এখান থেকে তো আমার অক্টাল বের করতে, অক্টাল তো আবার 3 বিট নিয়ে কাজ করে, তখন আমরা এই 3 বিট এখানে আরেকটা এক্সট্রা শূন্য অ্যাড করলে 3 বিট হয়ে যাবে। এখানে 3 একটা এক্সট্রা, তাহলে একটা এক্সট্রা বিট থাকলো 0, তখন আরও 2টা এক্সট্রা বিট অ্যাড করতে হবে। তাহলে লিখি প্রথমে দশমিকের আগে 0 1 1, 3 বিট হয়ে গেছে, কিন্তু আবার এই 1 এই 1 এই 1 আবার 3 বিট, আবার এই 1 এই 1, কিন্তু আরেকটা বিট আমার দরকার। অক্টাল যেহেতু 3 বিট নিয়ে কাজ করে, তাহলে এখানে একটা শূন্য দিয়ে দিই, এখানে 2 3, আর এখানে 0 0 0। তো
এটারে যদি এখন আমি ডেসিমালে কনভার্ট করি তাহলে তিনটা, এটার মানে হচ্ছে 7, 110 মানে কত, 110 মানে 5 6 6, 111 মানে হচ্ছে 7, 11 মানে হচ্ছে 3। তাহলে হেক্সাডেসিমাল মান, সরি অক্টাল মান বের করছে, তো অক্টাল মান তাহলে বেস 8 হবে। তো এটাই হচ্ছে অক্টাল মান 376.37। এখন আমরা বাইনারি যোগ দেখব। বাইনারি যোগের ক্ষেত্রে একটা জিনিস খুব ভালো মতো মনে করবা, 0 + 1 মানে হচ্ছে 1, 0 + 0 মানে 0, 1 + 1 মানে হচ্ছে এক আর এক যোগ করলে 2 হয় ডেসিমেলে, বাট বাইনারিতে 2 মানে কিন্তু 1 0। সো এক আর এক মানে 1 0। মনে রাখার সুবিধা আছে, সবসময় মনে রাখবা এক আর এক হচ্ছে 10। আর যখন 3টা 1 হবে মানে কি 3টা 1 যোগ করলে 3 হয়, 3-এর বাইনারি মান কত, 1 1 3, তার মানে 3টা 1 মানে হচ্ছে 11। এটা মনে রাখার সুবিধার্থে। তাহলে এই যোগটা দেখি কীভাবে করি। 1 এর সাথে 0 যোগ করলে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে কত, 10 মানে হচ্ছে 2, বাইনারিতে 1 0। তার মানে আমরা যে মনে রাখার সুবিধার্থে এখন 10 বলবো। 1 1 যোগ করলে 10, 10-এর 0, হাতে কি 1 রইল, দশমিক। এই 1 কোথায়, এই নিচে এসে 1 যোগ হবে। হ্যাঁ, কত হলো, 0 আর 1 কত, 1। এই 1 আবার উপরের 1-এর সাথে যোগ হবে, তাহলে 1 আর 1 আবার 10, হাতে রইল 1। এই 1 নিচের 1-এর সাথে যোগ হবে, 1 আর 1 যোগ হয়ে হলো 2, 2-এর সাথে আবার উপরের এই 1 যোগ হবে, কত হলো 3, 3-এর বাইনারি মান কত, 11। তাহলে কত রইল, 11-র 1, আবার হাতে 1 আছে, এই 1 নিচের 1-এর সাথে যোগ হবে, যোগ হইলো কত হলো 2, মানে হচ্ছে 10। আর আমি মনে রাখার সুবিধার্থে বলছি 1 1 যোগ হইলে 10 হবে। তার মানে এই ক্যারি 1টা যদি 1-এর সাথে যোগ হয় কত হইলো 10, আর উপরে তো 0 আছে, সো 10-এর 0, হাতে 1, এই 1টা আবার নিচে এসে যোগ হবে, তাহলে 1 আর 1 10, হাতে কত 1, 1 1, 3টা 1 যোগ হলে কত হবে, ক্যারি সহ 11। সো এটাই হচ্ছে উত্তর। আরেকটা অঙ্ক দেখাই তাহলে বুঝতে পারবা। এক 0 1, 1 0 1, 1 1 যোগ করলে 10, 10-এর 0, হাতে 1, এই 1 এখানে বসবে কারণ নিচে এসে 0-এর সাথে যোগ হয়েছে 1, ওই 1 আবার 0-এর সাথে যোগ হয়ে 1ই হয়। আচ্ছা, হাতে আর কিচ্ছু নাই, 1 0 1, 1 1 0 করলে 10, হাতে হচ্ছে 1, এই 1 নিচে এসে বসবে, তাহলে আবার 1 1 হইলে 10। এটাই হচ্ছে অ্যান্সার। এখন দেখবো হচ্ছে বাইনারি বিয়োগ। বিয়োগের ক্ষেত্রে কিছু জিনিস মনে রাখতে হবে। 0 থেকে 0 গেলে 0ই থাকে, 0 থেকে 1 যদি চলে যায় তাহলে বিয়োগফল 1 হবে, কিন্তু হাতে তখন 1 থাকে ক্যারি হিসেবে। 1-এর থেকে 0 চলে গেলে 1 থাকে, 1-এর থেকে 1 চলে গেলে 0 থাকে। এটা বিয়োগ করে দেখাই। 1 0 1 1 মাইনাস 1 0 1, 1-এর থেকে 1 গেলে 0, 1-এর থেকে 0 গেলে 1। এইবার আসছে 0 থেকে 1 গেলে অংশটা, তাহলে 0 থেকে 1 চলে গেলে 1 থাকে বিয়োগফল, বাট হাতে কিন্তু ক্যারি 1 থাকে। এই ক্যারি নিচে এসে যোগ হবে, নিচে কিছু নাই মানে আছে, 0 আছে। হ্যাঁ, ক্যারিও 1 ছিল, তাহলে এই 0-এর সাথে 1 যোগ হয়ে হইল 1, এই 1 আর উপরের 1 বিয়োগ হবে, কত হয় তাহলে 0। তাহলে এটার অ্যান্সার বিয়োগফল হচ্ছে এটা। আমরা একটু দেখি যে 1011 এর মানে হচ্ছে ডেসিমেলে 11, 101 এর ডেসিমেলে হচ্ছে 5, তাহলে 5 থেকে 11 গেলে 6, 6-এর বাইনারি কিন্তু 110, তার মানে বিয়োগ ঠিক আছে। আচ্ছা, এখানে একটা বিয়োগ দেখাই, আমি জায়গা স্বল্পতার জন্য এখানে করতে পারতেছি না।
এই তোমরা আইসিটি পরীক্ষার সময় সবসময় পেন্সিল নিয়ে যাবা, ওই পেন্সিল অনেক কাজে দিবে তোমাদের সুবিধার জন্যই। 0 থেকে 1 চলে গেলে কোন প্রসেসটা আসছে এখানে, এই যে এইটা 0 থেকে 1 চলে গেলে 1 থাকে, বাট হাতে কেরি 1 থাকে। 0 থেকে 1 চলে গেছে 1, কেরি 1, কেরি কি হবে পরের অংশে আসা এই নিচের সাথে যোগ হবে। আচ্ছা, কেরিগুলার আমি একটা গোলের ভিতর লিখতেছি, কেরি 1 ছিল, এই কেরি এটার সাথে অ্যাড হবে, অ্যাড হয়ে কত হয়েছে 1 আর 1 10, 0 হাতে কত আবার 1 রয়েছে, কিন্তু এই 1 এর নিচে আইসা আবার অ্যাড হবে, আবার 1 আর 1 10, 10-এর 0 হাতে কত 1, এই 1 এই 0-এর সাথে আইসা অ্যাড হইলে কত হবে 1 হবে, হাতে কিন্তু আর কিছু নাই। তাহলে দেখি এই উপরেরটার সাথে আর একদম এই নিচেরটার সাথে এখন আমরা বিয়োগ করবো। 0 থেকে 0 বিয়োগ গেলে 0ই থাকে, 1 থেকে 0 বিয়োগ গেলে 1 থাকে, 0 থেকে আবার যদি 1 বিয়োগ যায় তখন কি হবে, আবার 1 হবে, হাতে থাকে 1, এই 1 আইসা এর নিচে যোগ হবে, যোগ হলে যোগফল 1 হবে, তখন কি হবে 0 থেকে আবার 1 বিয়োগ যাবে, 1 বিয়োগ গেলে কত হবে, আবার বিয়োগফল 1 হবে, আবার হাতে কেরি থাকে 1, এই 1 এখানে আসা এই নিচের 1 এর সাথে যোগ হয়েছে, 1 আর 1 যোগ করলে 10 হয়, 10-এর 0 হাতে 1, এই 1 আবার এই 1 এর সাথে যোগ হয়েছে, তাহলে কি 1 আর 1 10, 10-এর 0 হাতে কত 1, এই 1 কোথায় এখানে নিচে কিছু নাই, মানে হচ্ছে 0 আছে, এই 0-এর সাথে এই 1টা যোগ হয়েছে, যোগ হলে কত হয় এখানে 1 থাকে। তাহলে এবার এই এটার সাথে একদম নিচে একটা বিয়োগ করবো, 1 থেকে 0 চলে গেলে 1 থাকে, 0 থেকে 0 চলে গেলে 0 থেকে, 1 থেকে 1 চলে গেলে 0 থাকে, সো বিয়োগফল হবে, এটা হবে বিয়োগফল। তোমাদের যাতে বিয়োগ বুঝতে একটু সমস্যা হয় তোমরা হচ্ছে যে এটার দশমিক সংখ্যা বের করবা, এটা 10 ডেসিমেল বের করবা, বের করার পরে ওই ডেসিমেলটার বিয়োগ দেওয়ার পর যে বিয়োগফলটা আসবে সেটার আবার বাইনারিতে কনভার্ট করবা এই 8421 এর সাহায্যে, তারপরে ওইটা লিখা দিলে বিয়োগফল। কিন্তু আমার মনে হয় না যে এইভাবে করার থেকে একটু বুঝা বিয়োগটাই করো, এখানে বুঝা করলেই ভালো হয়। তো আরেকটা বিয়োগ দেখাই দিই, একটা বিয়োগ হচ্ছে 1 1 0 0 1 0 1, 0 থেকে 1 চলে গেলে 1 হাতে থাকে 1, এই 1 এর নিচে এসে যোগ হবে, তাহলে কি 0 আর 1 যোগ করলে কত 1 হয়, এই 1 হইলো, এই 0-এর সাথে তখন আবার ওই যে যোগফল 1 সেটা বিয়োগ যাবে, 0 থেকে 1 চলে গেলে কত 1 থাকে, আবার হাতে 1 থাকে কেরি হিসাবে, তখন এই 1 এসে এই নিচের 1-এর সাথে যোগ হবে, তাহলে যোগ হলে কত 1 আর 1 যোগ করলে 10 হয়, 10-এর 0 বসবে, হাতে কত 1, এই 1 এখানে 0 নিচে নাই কিছু, তার মানে 0 আছে, 0-এর সাথে এসে যোগ হবে, যোগফল কত 1 হয়, ঠিক আছে 1 হলো যোগফল। এবার উপরেরটার সাথে এই 0টা বিয়োগ দিলে কত, 1 থেকে 0 চলে গেলে 1, 1 থেকে ওই নিচে 1 চলে গেলে 1 0 থাকে, তার মানে এটা হচ্ছে বিয়োগফল। এখন আমরা দেখব যে বাইনারি বিয়োগ আমরা 2's কমপ্লিমেন্টের সাহায্যে আরও ইজিলি করতে পারি, এত জটিল প্রসেসে না গিয়ে। তো 2's কমপ্লিমেন্টের সাহায্যে একটা দেখাই কিভাবে করব। এই 22-এর আমরা 2-এর পরিপূরক কিভাবে বের করব। 22-এর 2-এর পরিপূরক মানেই হচ্ছে এটা -22 হয়ে যাবে। তো এটা কিভাবে বের করব, 22-এর প্রথমে বাইনারি মানটা বের করব। 22-এর বাইনারি মান হচ্ছে 10110, আচ্ছা 8421 এর সাহায্যে দেখি। আচ্ছা এখন আমরা দেখব যে 22-এর বাইনারি সংখ্যা কীভাবে বের করব। 16 17 18 19 20 21 22, না 16 17 18 19 20 21 22, 16 4 আর 2-এর নিচে যদি আমি 1 বসাই তাহলে কিন্তু এগুলার যোগফলই 22 আসে। 16-এর সাথে 4 যোগ করলে হচ্ছে 17 18 19 20 আর 2 যোগ করলে 22, তো এটাই হচ্ছে বাইনারি মান। এখন যেহেতু 8 বিট রেজিস্টারের জন্য করব সেহেতু এইখানে 1 2 3 4 5টা ডিজিট আছে, এটাকে 8 বিটে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আরও এক্সট্রা 3টা শূন্য অ্যাড করতে হবে পুরোটাকে 8 বিট বানানোর জন্য। এখন এইটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব। ওয়ান্স কমপ্লিমেন্ট কি, যেটা আছে সেটার উল্টাটাই হচ্ছে ওয়ান্স। বলা হয়েছিল যে ওয়ান্স কমপ্লিমেন্ট করব। ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে এটা, যেমন 0-এর ওয়ান্স কমপ্লিমেন্ট 1 আর 1-এর ক্ষেত্রে হবে 0। এই ওয়ান্স কমপ্লিমেন্ট বের করার পরে
আমি টুস কমপ্লিমেন্ট বের করব। টুস কমপ্লিমেন্টটা কীভাবে বের করব? টুস কমপ্লিমেন্ট বের করার জন্য আমি 1 যোগ করব। 1 যোগ করার পর যত আসবে সেটাই হবে টুস কমপ্লিমেন্ট। 1 আর 1 যোগ করলে 10, 0, 1। এই হাতের ক্যারিটা এখানে নিচে যোগ হবে, নিচে 0 ছিল, 0-এর সাথে 1 যোগ হয়ে ক্যারি তখন 1 হয়েছে, আর বাকিগুলার মতোই বসে যাবে, নর্মাল যোগ আর কি। সো এই যে টুস কমপ্লিমেন্ট, এটাকেই বলা হয়। ওয়ান্স কমপ্লিমেন্টের হচ্ছে উল্টা, উল্টা, 0-এর উল্টা 1, 1-এর উল্টা 0, এভাবে করে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করবো। ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে টুস কমপ্লিমেন্ট বের হবে, যোগফলটা। 22-এর টুস কমপ্লিমেন্ট হলো এটা, মানে -22-এর বাইনারি মান হচ্ছে এইটা। এখন 2-এর পরিপূরকের সাহায্যে কিছু অঙ্ক দেখব, সেটা হচ্ছে মানে টুস কমপ্লিমেন্টের সাহায্যে যদি নেগেটিভ সংখ্যার সাথে পজিটিভ সংখ্যা যোগ করি, মানে -22-এর সাথে +13 যদি আমি যোগ করি তখন কেমন হবে? -22-এর ক্ষেত্রে কি আমরা -22-এর টুস কমপ্লিমেন্ট করেই কিন্তু বাইনারি মানটা বের করতে পারি। সো আগে আমরা +22-এর বাইনারি মানটা বের করি। +22-এর বাইনারি মান হচ্ছে এইটা। কিভাবে টুস কমপ্লিমেন্ট করব? প্রথমে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, তারপরে 1 যোগ করব, হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট, ঠিক আগের মতো। তাহলে আমার -22-এর মান কিন্তু এখানে বের হয়ে গেছে। এখন কি বলছে? আমি -22-এর সাথে +13 যোগ করব, আর +13-এর বাইনারি মান কত দেখি। +13-এর বাইনারি মান হচ্ছে 1101, বাট এখানে 8 বিট যেহেতু নিতে হবে সেজন্য আগে 4টা 0 অ্যাড করে আমি 8 বিট করে নিচ্ছি। এইবার -22 +13 যোগ করব। -22-এর ভ্যালু হচ্ছে এইটা, আর +13-এর ভ্যালু হচ্ছে এইটা। যোগ করলে সেম যোগফল যেভাবে করে 1 1 1 1 আর 10 1 1 1। 22 থেকে 13 যেহেতু মাইনাস, তার মানে কি এটা মাইনাস হবে। বড় সংখ্যার আগে মাইনাস মানে কি মাইনাস অপারেশন হবে। তাহলে 22 থেকে 13 চলে গেলে থাকে হচ্ছে -9। এইখানে 1 2 3 4 5 6 7 8 বিট। প্রথম বিটটাকে বলা হচ্ছে সাইন বিট। সাইন বিট 1 মানেই হচ্ছে মাইনাস বা ঋণাত্মক সংখ্যা বোঝায়। এই সাইন বিটটা 1 হওয়া মানে, তার মানে এই ভ্যালুটা হচ্ছে নেগেটিভ। সত্যিই কিন্তু ডেসিমেলে করলে বোঝা যায় যে ভ্যালুটা নেগেটিভই। সো এই নেগেটিভ ভ্যালুটার যদি আমি আবার টুস কমপ্লিমেন্ট করি তাহলে পজিটিভ ভ্যালু বের হবে। নেগেটিভের মান হচ্ছে এইটা যেটা বের হলো, এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করলে হবে 0 0 0 0 1 0 0 0। এবার টুস কমপ্লিমেন্ট হবে কি +1 যোগ করলেই টুস কমপ্লিমেন্ট হবে 1 0 0 1 0 0 0 0। এটা হলো টুস কমপ্লিমেন্ট। তাহলে এটা কত? 0 মানে হচ্ছে ধনাত্মক সংখ্যা, তার মানে +9। +9-এর বাইনারি ভ্যালু হচ্ছে এইটা। এবার আমি পজিটিভের সাথে নেগেটিভ সংখ্যা যোগ করব, মানে হচ্ছে +22-এর সাথে -13 যোগ করব। তো +22-এর বাইনারি ভ্যালু লিখি আমি। এটাকে তো আর আমার কিছু করতে হবে না, যেহেতু -13 আছে। সো -13 বাইনারি ভ্যালু বের করতে হবে, সেই জন্য আগে আমাকে +13 বাইনারি ভ্যালুটা লিখতে হবে। -13 কীভাবে বের করবো? টুস কমপ্লিমেন্টের মাধ্যমে। টুস কমপ্লিমেন্ট কী করে? ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলেই টুস কমপ্লিমেন্ট হয়। এটা হলো ওয়ান্স কমপ্লিমেন্ট। এটা হলো টুস কমপ্লিমেন্ট। তাহলে -13 বাইনারি ভ্যালু হচ্ছে এইটা। এবার আমি +22-এর সাথে -13 যদি যোগ করি, এবার দুইটার ভ্যালু যদি লিখি, এক 1 আর 10 1 আর 10 1 10 10 10 10 1 1 2 3 4 5 6 7 8। এই যে এক্সট্রা যেই বিটটা বের হয়েছে এটাকে বলা হচ্ছে ক্যারি বিট। এই ক্যারি বিটটার কোনো দরকার নেই, সো এই বিটটা না লিখলেও হবে।
ক্যারি বিটের পরে কি 8 নাম্বার বিটটা হচ্ছে 0, তার মানে কি এই বিটটাকে তো সাইন বিট বলা হয়। 0 মানে কি সংখ্যাটা হচ্ছে পজিটিভ। 22 থেকে 13, 22-এর আগে যেহেতু প্লাস 22 হচ্ছে বড় সংখ্যা, তো 22 থেকে 13 চলে গেলে কি তো +9 থাকে, আর +9 পজিটিভ সংখ্যা, সো বাইনারি ভ্যালুটাও পজিটিভ আসছে। বুঝলাম কীভাবে? এই যে 8 নাম্বার বিট সাইন বিটটা 0 মানে হচ্ছে সংখ্যাটা পজিটিভ, আর সাইন বিটটা যদি 1 আসতো তার মানে সংখ্যাটা নেগেটিভ। সেম তাহলে ক্যারিটা বাদ দিলেও চলবে। এরপর হচ্ছে নেগেটিভ সংখ্যার সাথে নেগেটিভ সংখ্যা আমি যোগ করব, যেমন -22-এর সাথে -13 যোগ করব। এখানে -22-এরও 2's কমপ্লিমেন্ট করতে হবে, -13-এরও 2's কমপ্লিমেন্ট করতে হবে। আমরা আগেই -13 2's কমপ্লিমেন্ট করে এখানে উত্তর কিন্তু পাইছি 1 1 1 1 0 0 1 1, এই যে আগের অঙ্কে। আর -22-এর 2's কমপ্লিমেন্ট করে আর তার আগের অঙ্কে পাইছিলাম, এই যে এটা পাইছিলাম। এবার যদি এই দুটাকে যোগ করি অ্যান্সার আসবে এটা হবে ক্যারি এক্সট্রা, যে এখানে 9টা বিট বের হয়েছে, এটা সাইন বিট বলা হয়। এই 8 নাম্বার বিটটাকে সাইন বিট 1 মানে হচ্ছে সংখ্যাটা এখানে নেগেটিভ হবে, যেহেতু সাইন বিট এখানে হচ্ছে 1 আসছে, তার মানে -22 আর -13 মানে কি আলটিমেটলি এটা যোগই হবে। 22 আর 13 যোগ করলে 35 আসে, যেহেতু সাইন হচ্ছে মাইনাস, তো 35 আগে মাইনাস, 35 বাইনারি সংখ্যা কি এটা, এবং যেহেতু এটা মাইনাস এই জন্য এই সাইন বিটে 1 আসছে, তার মানে এই বাইনারি ভ্যালুটা হচ্ছে ঋণাত্মক বোঝাচ্ছে সংখ্যাটা। আমি এখন যদি এই -35-কে 2's কমপ্লিমেন্ট করি তাহলে +35 বের হবে, তাহলে -35-এর ভ্যালু ছিল এটা, 2's কমপ্লিমেন্ট করলে হয় 1's কমপ্লিমেন্ট করবো ফার্স্টে, তারপরে এটার সাথে 1 যোগ করলে হবে 2's। এবার এই সাইন বিট কি আসছে 0 আসছে, মানে হচ্ছে পজিটিভ আসছে, মানে হচ্ছে +35-এর বাইনারি ভ্যালু হচ্ছে এইটা। এখানে একটা অঙ্ক দেখি যে 77 মানে হচ্ছে এখানে অক্টাল সংখ্যা দেওয়া, অক্টালের এই 77-এর পরবর্তী অক্টাল সংখ্যাটি নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা কি এই অঙ্কের ক্ষেত্রে কী করতে হবে, 77-এর পরবর্তী অক্টাল সংখ্যা, তাহলে 77-এর ফার্স্টে দশমিক মান কত সেটা বের করতে হবে। তার মানে কি অক্টাল থেকে দশমিকে যাইতে হবে, অক্টাল থেকে দশমিকে যাইতে গেলে কি করতে হবে, এই প্রসেস ফলো করতে হবে, আগেই দেখানো হয়েছে। দশমিক মান কত আসলো 63, তাহলে 63-এর পরবর্তী সংখ্যা কত, 63 + 1 মানে হচ্ছে 64। এইবার এই 64 তো দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা থেকে আমি অক্টাল সংখ্যা বের করব। সো দশমিক থেকে অক্টাল সংখ্যা বের করার প্রসেস হচ্ছে এইটা। তাহলে 64-র অক্টাল ভ্যালু হচ্ছে 100, তার মানে উত্তরটা হবে যে 77-এর পরবর্তী সংখ্যাটি হলো 100। মানে কি 77 ছিল আসলে দশমিক সংখ্যা 63-র অক্টাল মান, আর 100 হয়েছে দশমিক সংখ্যা 64-র অক্টাল মান, যেহেতু 63-র পরবর্তী সংখ্যায় 64, তো 77-এর পরবর্তী সংখ্যা হলো 100। তোমাদের হচ্ছে কিছু এখানে উদাহরণ আছে যেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা, মুখে বলে দিচ্ছি, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবা। 5f এটা একটা হেক্সাডেসিমাল মান, এর পরবর্তী হেক্সাডেসিমাল সংখ্যাটি নির্ণয় করো। ঠিক এই অঙ্কটার মতো, এখানে অক্টাল ছিল, এখানে হেক্সাডেসিমাল আছে। তারপর এই হেক্সাডেসিমালকে অক্টাল ও দশমিকে রূপান্তর করো। এই হেক্সাডেসিমাল এবং এই অক্টাল সংখ্যাটাকে যোগ করে যোগফলটা আবার হেক্সাডেসিমালে রূপান্তর করো। তারপর 2-এর পরিপূরক পদ্ধতিতে এই বাইনারি মান থেকে এই বাইনারি বিয়োগ করতে হবে। একটু দেখাই ভালো মতো টোটালটা। তোমাদের যদি দেখতে অসুবিধা হয় আমি পুরাটাই দেখাচ্ছি, একটু পজ করে করে দেখবা, সংখ্যাগুলো লিখে নিবা। এই চ্যাপ্টারের শেষে কিছু কোডের ধারণা দেওয়া আছে, যেমন কোড বলতে আসলে কি বোঝায়, এগুলো তোমরা বই থেকে পড়ে নিবা। কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রত্যেকটি বর্ণ, সংখ্যা বা বিশেষ চিহ্নকে পৃথক পৃথকভাবে সিপিইউকে বোঝানোর জন্য বাইনারি বিট অথবা 0-1-এ রূপান্তর করে বিভিন্নভাবে সাজিয়ে অদ্বিতীয় সংকেত তৈরি করাকেই বলা হয় সাংকেতিক কোড।
কম্পিউটার যেহেতু মানুষের ভাষা বুঝে না এবং কম্পিউটারকে বোঝানোর জন্য হচ্ছে বাইনারি বিটের প্রয়োজন বা 0-1-এ রূপান্তর করতে হবে। এই যে 0-1-এ রূপান্তর করে বিভিন্নভাবে সাজিয়ে বা বিভিন্ন সংকেত ব্যবহার করা হয় কোডের মধ্যে। 0-1 ছাড়াও আরও অনেক ধরনের সংকেত ব্যবহার করা হয়, সিম্বল ব্যবহার করা হয়। এই সিম্বল ব্যবহারের মাধ্যমে হচ্ছে সিপিইউ বুঝতে পারে যে আসলে কি বোঝানো হচ্ছে। এই জিনিসগুলোকেই সাধারণত কোড বলা হয়। আচ্ছা, বিভিন্ন প্রকার কোড আছে, এগুলো হচ্ছে অবজেক্টিভের জন্য খুবই দরকার। নিউমেরিক কোড, বিসিডি কোড, অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, আলফানিউমেরিক কোড, অ্যাসকি কোড, ইবিসিডিআইসি কোড, ইউনিকোড, মোর্স কোড, গ্রে কোড। তার মধ্যে আমাদের নিউমেরিক কোড, বিসিডি কোড, তারপর হচ্ছে ইউনিকোড আর মোটামুটি আলফানিউমেরিক কোড, এগুলো সম্পর্কে হালকা পাতলা ধারণা থাকলেই চলবে। অক্টাল কোড, এগুলো তো তোমরা বুঝে অক্টাল কোড কি, হেক্সাডেসিমাল কোড কি, আমরা তো অঙ্কের মাধ্যমেই দেখে আসছি। আচ্ছা, নিউমেরিক কোডটা কি? যেসব কোডের মাধ্যমে শুধুমাত্র বিভিন্ন নিউমেরিক সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করা হয় সেগুলোকে নিউমেরিক কোড বলে। যেমন বিসিডি, অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, এগুলো কিন্তু নিউমেরিক কোডেরই অংশ। বিসিডি মানে কি? কোন একটা সংখ্যাকে তুমি যদি বাইনারিতে রূপান্তর করো সেটাই হচ্ছে বিসিডি, হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। 4 to 1, এই 4 to 1, 4কে তুমি যদি 100, 2কে হচ্ছে 10 এবং 1কে হচ্ছে 1001 এভাবে লেখো। এই যে তুমি বাইনারিতে নিয়ে গেলে রূপান্তর করলে, এইটাকেই বলা হচ্ছে বিসিডি কোড। দশমিক সংখ্যার প্রতিটি মানে এই ডেসিমাল সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকেই বিসিডি কোড বলে। এই ডেসিমালের বাইনারি হচ্ছে বিসিডি। এই যে এখানে একটা বিসিডির উদাহরণ দিচ্ছে, এই যে জাস্ট বাইনারি মানটাই বিসিডি। এবার পার্থক্য দেখি যে বিসিডি আর বাইনারির মাঝে কি পার্থক্য। বিসিডি কোড হলো বাইনারি কোডের দশমিক পদ্ধতি, এটি কোনো সংখ্যা পদ্ধতি না। আমরা কিন্তু সংখ্যা পদ্ধতিতে বিসিডি ওইভাবে দেখি না, কিন্তু বাইনারি একটা সংখ্যা পদ্ধতি। বিসিডি কোড দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যা প্রকাশের জন্য ব্যবহৃত হয়। আমরা দেখলাম দশমিক সংখ্যাটাকে বাইনারিতে নিয়ে যায়। আর বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2, বেস 2। এই সংখ্যা পদ্ধতিতে কেবলমাত্র শুধুমাত্র 2টা অঙ্কই থাকে, 0 আর 1। বিসিডির ক্ষেত্রে যে কোনো হিসাব সম্পন্ন করা যায় শুধুমাত্র 0 থেকে 9 পর্যন্ত। দশমিক সংখ্যার বাইনারি সমতুল্য সংখ্যা, দশমিক সংখ্যা আমরা জানি 0 থেকে 9 পর্যন্তই হয়। আর বাইনারি কোডে হিসাবের প্রয়োজন হয়, কারণ এতগুলো যে হিসাব দেখলাম, কনভার্ট দেখলাম, সেগুলো সব কিন্তু বাইনারিতে যদিও 2টা সংখ্যা মানে খুব কম, তারপরও এর অনেক ধরনের হিসাব নিকাশ আছে, 12টা পদ্ধতি দেখছি আমরা। বিসিডির ক্ষেত্রে দশমিক সংখ্যাকে বিসিডি কোডে প্রকাশ করা খুবই সহজ, আর দশমিক সংখ্যা বাইনারিতে প্রকাশ করা কঠিন, তুলনামূলকভাবেই একটু কঠিনই। কোনো সংখ্যাকে বিসিডি কোডে প্রকাশের জন্য বেশি বিট প্রয়োজন হয়, আর কোনো সংখ্যাকে বাইনারিতে প্রকাশের জন্য কম বিট প্রয়োজন হয়। আচ্ছা, বিটের সংখ্যা কম বেশি হয় এখানে। কোনো সংখ্যাকে বিসিডি কোডে রূপান্তরের জন্য প্রত্যেকটি ডিজিটের জন্য 4 বিটের বাইনারি সংখ্যার প্রয়োজন হয়। যেখানে আমরা দেখতেছি যদিও 4-এর মান বাইনারি মান হচ্ছে 100, কিন্তু এখানে 3 বিট ছিল। আর যেহেতু বিসিডির জন্য 4 বিটের প্রয়োজন হয়, সেজন্য একটা সামনে 0 অ্যাড করে দিয়ে 4 বিট বানায় ফেলছে। প্রত্যেকটাই দেখো এখানে 4টা করে বিট। আর কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের জন্য যে কোনো সংখ্যার বিট হতে পারে। আমি এতক্ষণ অঙ্ক করে দেখে আসলাম যে কোনো বিট ইউজ হইতেই পারে বাইনারির ক্ষেত্রে। বিসিডি কোড পদ্ধতি প্রয়োজনীয়তা হইতে পারে, যেমন হচ্ছে ছোটোখাটো যন্ত্রপাতি যেমন হাত ঘড়ি, ক্যালকুলেটর, ইলেকট্রনিক্স, ডিসপ্লে ইত্যাদিতে বাইনারি পদ্ধতি ব্যবহার করলে বর্তমানে অনেক জটিল হয়ে যায়, খরচও বেশি পড়ে। এই কারণে এসব যন্ত্রপাতিতে বাইনারি পদ্ধতির বদলে বিসিডি পদ্ধতি ব্যবহার করা হয়। এটা একটা 2 নম্বরের ছোটোখাটো কোশ্চেন হইতে পারে। এরপর অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, এগুলো আমরা দেখছি। আচ্ছা, এবার দেখি একটু আলফা নিউমেরিক কোড। এটা আবার কি? অক্ষর এ থেকে যে বড় হাতের অথবা এ থেকে যে ছোট হাতের অঙ্ক 0 থেকে 9 এবং বিভিন্ন গাণিতিক চিহ্ন, যোগ বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি সহ আরও অনেক কতগুলো বিশেষ চিহ্ন থাকতে পারে, যেমন হচ্ছে হ্যাশ, @ ডলার, পার্সেন্টেজ, পাওয়ার ইত্যাদি বিভিন্ন ধরনের। এই সিম্বলগুলো যে তোমরা দেখতে পারতেছো, এই সিম্বলগুলা আলফানিউমেরিকে থাকতে পারে। এই জন্য ব্যবহৃত কোডকে আলফানিউমেরিক কোড বলা হয়। আচ্ছা, আলফানিউমেরিক কোড সাধারণত 8 বিট দ্বারা প্রকাশ করা হয়। কতগুলো জনপ্রিয় আলফানিউমেরিক কোড হলো অ্যাসকি কোড, ইবিসিডিআইসি কোড, ইউনিকোড ইত্যাদি। অ্যাসকি 7 একটি আলফানিউমেরিক কোড। এই কোডের মধ্যে 2 to the power 7 128টি চিহ্নকে নির্দিষ্ট করা যায়। অনুরূপভাবে অ্যাসকি 8 নামেও
একটা আলফানিউমেরিক কোড আছে যেটা 2 টু দি পাওয়ার 8 বা 256টা চিহ্নকে নির্দিষ্ট করা যায়। এরপর পড়বো হচ্ছে বিসিডি কোড আর আলফানিউমেরিক কোডের মধ্যে পার্থক্য। যাই হোক, এটা তোমরা তোমাদের বই থেকে পড়ে নিবা। এসকে কোড হচ্ছে এখানে একটা প্যারিটি বিটের ব্যাপার স্যাপার আছে। যে কোনো কোডের সর্ববামে প্যারিটি বিটের অবস্থান, প্যারিটি বিটের ডানে 3টি বিট নিয়ে জোন গঠিত হয় এবং তার ডানে 4টি বিট নিয়ে নিউমেরিক কোড গঠিত হয়, তাকে এসকে কোড বলা আছে। এক্ষেত্রে তোমরা শুধু সংজ্ঞাটাই পড়ে রাখো। আর এসকে কোড কোথায় কোথায় ইউজ একটু দেখি। মাইক্রো কম্পিউটার এই কোডের প্রচলন আছে। এছাড়া কম্পিউটার এবং ইনপুট আউটপুটের জন্য ব্যবহৃত হয়, যেমন কিবোর্ড, মাউস, মনিটর, স্পিকার ইত্যাদির মধ্যে আলফা নিউমেরিক তথ্য আদান প্রদানের জন্য এই এসকে কোড ব্যবহার করা হয়। এই যে এসকে কোডে যদি এখানে কিছু বৈশিষ্ট্য দেখি, এসকে 7-এরও আছে, এসকে 8-এরও আছে। আর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের এসকে কোড, হেক্সাডেসিমাল কোড, একটা চার্ট দেওয়া আছে। আর এবার আসি হচ্ছে ইউনিকোড কি। আচ্ছা, ইউনিকোডটা আমাদের একটু জানতে হবে। বিশ্বে কিন্তু অনেক প্রকারের ভাষা আছে, অনেক ভাষা, কিন্তু যদি প্রত্যেকটা ভাষাকে আমরা কম্পিউটার আওতাভুক্ত করতে চাই, মানে যেই দেশে থাকে সেই দেশের ভাষা যদি সে টাইপ করতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু ইউনিকোডের প্রয়োজন হয়। শুধুমাত্র ইংলিশে কম্পিউটার ডিভাইসগুলোর মধ্যে তথ্য আদান প্রদান হয়ে থাকে, কিন্তু যারা হচ্ছে আমরা যেমন বাংলায় স্ট্যাটাস দিতে চাই বা বাংলায় কোনো কিছু টাইপ করতে চাই, তখন তো আমাদের বাংলায় টাইপ করতে হয়। এই বাংলায় কীভাবে টাইপ করবো? কম্পিউটার তো আর বাংলা বুঝবে না, এই জন্য হচ্ছে ইউনিকোডের দরকার হয়। বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটার কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো একটি মান তৈরি করেছে, যাকে ইউনিকোড বলা হয়। ইউনিকোডের পুনরূপ হলো ইউনিভার্সাল কোড বা সার্বজনীন কোড। সার্বজনীন কেন বলতেছে? যেহেতু এটা সব ক্ষেত্রে ইউজ করা হয়। বর্তমানে বিশ্বব্যাপী প্রচলিত এসকে কোডের পাশাপাশি ইউনিকোড সিস্টেম চালু আছে। এই যে আমরা অভ্র দিয়ে লিখি, যে এই অভ্রের মধ্যেও কিন্তু ইউনিকোড আছে। ইউনিকোড থাকার ফলেই আমরা হচ্ছে অভ্রের মধ্যে বাংলাটা টাইপ করতে পারতেছি। ইউনিকোডের সাহায্যে 2 টু দি পাওয়ার 16, তাহলে কত বড় সংখ্যা, এতগুলো অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। বাংলা ভাষায় কয়টা চিহ্ন আছে? ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ, আকার, রসিকা, দীর্ঘিকার, এই সব কিছু মিলে কিন্তু এতগুলো হবে না। কিন্তু চাইনিজে লেটারগুলো আরও অনেকগুলো বেশি। মানে কোনো দেশের ভাষায় 61,000 অযুত 65,536টার মতো লেটার আই থিঙ্ক সো থাকে না। তারপরে এতগুলো অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায় এই ইউনিকোডের মাধ্যমে। সো সবগুলা দেশের বিভিন্ন ভাষার লেটারগুলো যদি এর অন্তর্ভুক্ত হয়ে যায় আর কি, ইউনিকোডের অন্তর্ভুক্ত। আর ইউনিকোডের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা যায়। ক্যারেক্টারকে কোড করার জন্য 16 বিটই ব্যবহার করা হয়। ইউনিকোড থেকে অন্যান্য স্ট্যান্ডার্ড কোডে পরিবর্তন করা যায়। ইউনিকোড 16 বিট বিশিষ্ট কোড, ফলে এই 65,536টি অদ্বিতীয় চিহ্নকে প্রকাশ করা যায়। ইউনিকোডে এসকি কোডের সাথে কম্প্যাটিবল, অর্থাৎ ইউনিকোডের প্রথম 256টি কোড এসকি কোডের অন্তর্ভুক্ত। কম্প্যাটিবল মানে হচ্ছে ইউনিকোডের মধ্যে এসকি কোডও আছে। এসকি কোড ছিল 256টা, হচ্ছে 2 টু দি পাওয়ার 7, মানে হ্যাঁ এসকি 7-এর জন্য যেই কোড ছিল, ওই সবগুলো এসকি কোড আবার ইউনিকোডের ভিতরেও আছে, এই জন্যই বলছে কম্প্যাটিবল। আর এখানে পার্থক্য আছে, যে এসকি কোড আর ইউনিকোডের মধ্যে পার্থক্য, এগুলো তোমরা হচ্ছে একটু বই থেকে পড়ে নিবা। আমার মনে হয় চ্যাপ্টার কি বিভিন্ন প্রশ্ন ব্যাংক থাকলে দেখা যায় যে চ্যাপ্টার 3 থেকে আসলে ইম্পর্টেন্ট হচ্ছে এই কনভার্ট, বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, টুস কমপ্লিমেন্ট খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে বাইনারি টু হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল টু বাইনারি, হেক্সাডেসিমাল টু অক্টাল, এগুলো। তারপরে হচ্ছে লজিক গেটের সেকেন্ড পার্ট, তো লজিক গেট আছে এই চ্যাপ্টার 3-এর উপর, ওগুলোই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার 3-এর জন্য। সো চ্যাপ্টার 3 মোটামুটি চেষ্টা করলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সো সবাই ভালো থাকবা। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।